কিছুমান মানুহৰ বাবে কেৱল জীৱন নাথাকে, তেওঁলোক এটা যুগৰ সাক্ষী হৈ ৰয়। কিছুমান নাম ইতিহাসৰ পৃষ্ঠাত লিখা নাথাকে, কিন্তু মানুহৰ হৃদয়ত চিৰদিনৰ বাবে স্থান লাভ কৰে। বৰাক উপত্যকাৰ মাটিয়ে যিজন মহান পুত্ৰক গঢ়ি তুলিছিল, তেওঁৱেই হৈছে কবীন্দ্ৰ পুৰকায়স্থ। असम ने राष्ट्र रक्षा और देश की स्वतंत्रता, देश की संस्कृति को आगे बढ़ाने वाली अनेक संतानें दी हैं। ऐसी ही एक महान संतान कबींद्र पुरकायस्थ जी को मैं आज प्रणाम करता हूं। उन्होंने अपना पूरा जीवन असम और समाज की सेवा के लिए समर्पित किया। इसी योगदान को नमन करते हुए बीजेपी एनडीए सरकार को उन्हें पद्म पुरस्कार से सम्मानित करने का सौभाग्य मिला है। সৰলতা, শৃংখলা আৰু মূল্যবোধ এই তিনিটাই আছিল তেওঁৰ জীৱনৰ মূল স্তম্ভ। শৈশৱৰ পৰাই অধ্যাৱসায়, সময়নিষ্ঠা আৰু আত্মনিয়োগেৰে তেওঁ নিজৰ জীৱনৰ পথ নিৰ্মাণ কৰিছিল। তেওঁৰ বাবে ঘৰো আছিল বিদ্যালয় আৰু জীৱন আছিল এক অবিৰত শিক্ষা। বাবারা যখন 1947 সালে এদেশে আসেন, আসার পর আমাদের এই উধারবন্দে যে ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেই হায়ার সেকেন্ডারি স্কুলে উনি ভর্তি হন এবং সেখানে উনি শিক্ষা গ্রহণ করেন এবং ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের যে মাধ্যমিকের যে প্রথম ব্যাচ ছিল, সেই প্রথম ব্যাচের ছাত্র হিসেবে উনি সেখান থেকে পাশ করেন। তো বাবার জীবন যেটা আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি 1986 সালে যখন আমার মার যখন অকাল মৃত্যু ঘটে এবং তখন আমি এবং আমার দিদি এই দুজন আমরা বাড়িতে। তো স্বাভাবিকভাবে মায়ের মৃত্যুর পর একটা পরিবারে কি ধরনের পরিস্থিতি হতে পারে সেটা আমরা লক্ষ্য করি, কিন্তু বাবাকে আমরা দেখেছি যে উনি যেমন দলের কাজে যেরকম নিষ্ঠা সহকারে উনি কাজ করেছেন, ঠিক একইভাবে একজন পিতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমাদেরকে সঠিকভাবে উনি লালন পালন করার যে দায়িত্ব সেটা উনি পালন করেছেন। অনেকবার হেরেছেন। 91-তে প্রথমবার আমরা দেখেছি যে বরাক উপত্যকা থেকে এই উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির উত্থান শুরু হয়েছিল। লালকৃষ্ণ আদবানিজি বাবাকে তখন ফোন করেছেন যে খবর কিয়া হ্যায়। তো বাবা বলছেন যে আমরা তো বরাক ভ্যালি থেকে আমরা টোটাল 9টা এবং আসামে ধুবড়ি থেকে আরেকজন, আমরা 10টা এমএলএ এবং 2টো এমপি সিটে আমরা জয়ী হয়েছি। তখন লালকৃষ্ণ আদবানি তখন বলছেন তো আসাম নে হামকো বোনাস দে দিয়া। বাবার আরেকটা যে দিক ছিল সেটা হচ্ছে যে দলীয় যারা কার্যকর্তা, দলীয় যারা নেতৃবৃন্দ যারা ছিলেন, সমর্থক যারা ছিলেন, তাদের বাইরেও বিরোধী যারা ছিলেন তাদের সাথেও তার একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল। কবীন্দ্রবাবুর প্রতি যে শ্রদ্ধা আমাদের কোনোদিনই কমেনি এবং ওনার কাছ থেকে সত্যি বলতে গেলে আমি অনেক কিছু শিখেছি। অনেকবার ওনার বাড়িতে গেছি, ছবি দেয়নি পেপারে, গল্প করেছি। উনি আমাকে অনেক ভালো অ্যাডভাইস, উপদেশ দিয়েছেন যে অপোজিশনে থেকে রাজনীতি করা প্রত্যেক রাজনীতিবিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো হি ইউজ টু টেল আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিইং ইন অপোজিশন। যখন 2014-তে আমার প্রতিদ্বন্দ্বিতা কবীন্দ্রবাবুর সঙ্গে হলো, আমার বাড়িতে সন্তোষ মনদেব একটা বলা যায় হুইপ দিলেন যে কবীন্দ্রবাবুকে কোনো রকমের কটাক্ষ করে আমাদের ঘরের কোনো পরিবারের সদস্যরা কথা বলবে না। আমরা বিজেপির বিরোধিতা করেছি, কিন্তু কবীন্দ্রবাবুর বিরুদ্ধে আমার পরিবার কোনোদিন কোনো রকমের ব্যক্তিগত আক্রমণ করেনি।
ও আমি বলবো এবং স্বীকার করব প্রকাশ্যভাবে যে আমি কবীন্দ্রবাবুর অপোজিশন পলিটিক্স থেকে অনেক কিছু শিখেছি। আই হ্যাভ লার্নড লটস ফ্রম হিম। এবং একজন ছেলে হিসেবে এটা আমার জীবনের সবথেকে বড় পাওনা। বাবা হিসেবে কবীন্দ্রপুর কায়স্থের ঘরে আমি ছেলে হিসেবে আমি জন্মগ্রহণ করেছি, সেটা আমার বিগত অনেক জীবনের আমার সৌভাগ্য আমি বলতে পারি। এবং তার যে চিন্তাধারা, তার যে আদর্শ, তার যে ডেডিকেশন, তার যে পেশেন্স, সেটাকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করার তার যে মানসিকতা, সেটাকে বজায় রেখে আগামী দিনে আমিও চলার চেষ্টা করব। ছেলে হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে, পরিবারের প্রতিজন সদস্য, এটা আমাদের একটা গৌরবের ব্যাপার যে আমরা একজনের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি এবং এমন একজনের সান্নিধ্য আমরা পেয়েছি। শিক্ষক হিচাপে তেওঁ কেৱল পাঠদান নকৰিছিল, তেওঁ গঢ়িছিল একোটা চৰিত্ৰ। ৰামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত অধ্যক্ষ হিচাপে তেওঁৰ নেতৃত্বই বিদ্যালয়খনক এক নতুন উচ্চতালৈ লৈ গৈছিল। ম্যাট্রিক পরীক্ষা পাশ করার পর চাকুরিতে ওনাকে ঢুকতে হয় নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুলে। উনি চাকুরিতে একজন শিক্ষক হিসেবে চাকুরিতে উনি জয়েন করেন এবং সেখান থেকে সেই চাকুরিরত অবস্থায় প্রথমে উনি বিএ পাশ করেন, পরবর্তীতে এমএ পাশ করেন এবং এমএর পর বিটি পাশ করেন। এবং আমার যেটা মনে আছে যে 1974 সালে বরাক উপত্যকার কয়েকটি স্কুল থেকে প্রিন্সিপাল হিসাবে উনি দায়িত্ব নেওয়ার জন্য ওনার কাছে সেই প্রস্তাব আসে এবং সেই প্রস্তাব আসার পর উনি রামকৃষ্ণনগর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা বর্তমানে রয়েছে সেটার অধ্যক্ষ হিসাবে বা প্রিন্সিপাল হিসাবে উনি সেখানে জয়েন করেন 1974 সালে। তেওঁ বিশ্বাস কৰিছিল শিক্ষা মানে কেৱল ডিগ্ৰী নহয়, শিক্ষা মানে মানৱ গঢ়াৰ এক মন্দিৰ। তেওঁৰ শাসনত আছিল দৃঢ়তা, কিন্তু হৃদয়ত আছিল অসীম স্নেহ। কবীন্দ্রপুর কায়স্থ স্যার 1974-এ আমাদের রামকৃষ্ণ বিদ্যাপীঠে প্রধান অধ্যক্ষ হিসাবে জয়েন করেছিলেন। তারপর 1978 পর্যন্ত অধ্যক্ষতা করে গেছেন। স্যার এই বিদ্যালয়কে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে প্রশাসনিক দিক এবং স্নেহ দুটার সমন্বয় এমনভাবে সৃষ্টি করে গেছেন, সেই দিনের যে ছাত্রছাত্রী যারা আছে ওরা আজকে স্কুলে আসলেও ওদের কাছ থেকে প্রতিফলিত হয় ওনার যে প্রশাসনিক এবং স্নেহ মনোভাবাপন্ন ভাব। যে আমি 1974 ইংরাজিতে যখন এই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম তখন এখানে অধ্যক্ষ হিসাবে আগমন ঘটে আমাদের বরাক উপত্যকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় কবীন্দ্রপুর কায়স্থ স্যার। ওনাকে দেখার পর যেন মনে হয়েছিল কি এক বিরাট ব্যক্তিত্ব, এক বিরাট শিক্ষাপ্রাণ ব্যক্তিত্ব। ওনার মধ্যে যে এক গুরুগম্ভীর পদক্ষেপ রয়েছে, কথাবার্তার যে বাচন ভঙ্গি রয়েছে, প্রশাসনিক কিভাবে কমান্ডিং, কিভাবে কথা থ্রো করতে হয়, কিভাবে ছেলেমেয়েদেরকে শাসন করতে হয়, মুখে কথা কম বলে শুধু ওনার যে গেস্টার অ্যান্ড পশ্চার, ওনার যে বাচন ভঙ্গি, তার মাধ্যমে এটা সত্যি আমরা শুধু ছাত্র নয়, রামকৃষ্ণ নগরের সকল জনগণ, সকল বাসিন্দা, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। উনি যখন বিদ্যাপীঠে আসেন নরসিংহ স্কুল থেকে, তো নরসিংহ স্কুলে তৎকালীন মুখপত্র ছিল, কিন্তু এখানে কোনো আমাদের বিদ্যাপীঠে রামেশ্বর বিদ্যাপীঠে কোনো মুখপত্র ছিল না। একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্পোর্টস, এডুকেশন এবং কালচার তিনটাই খুব জরুরি ছিল। তো 77-78-এ স্যারের হাত দিয়েই আমি প্রথম মেরিট স্কলারশিপ পাই এবং
স্পোর্টস স্কলারশিপ পায়। জানতাম এগুলো আমাদের পূর্ববর্তী দাতারা দিয়ে গেছেন যারা স্কুলকে ভালোবাসতেন। রামকৃষ্ণ বিদ্যাপীঠ রামেশনগরের জনজীবনে, উদ্বাস্তু জনজীবনে বিশাল বড় ভূমিকা পালন করে। তো পরবর্তীতে স্যারের কাছে আমি অনেক ঋণী রয়ে গেলাম। উনি আমার এক অপূর্ণ স্বাদ পূরণ করলেন। আমি রামকৃষ্ণ বিদ্যাপীঠের মুখপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। তো সেটা আমার এই স্বর্গত স্যার, আমার পূজনীয় স্যারের অনুপ্রেরণায় সেটা দীক্ষা সাহায্যে সেটা সম্পূর্ণ হয়েছে। একবার তখন আমরা 7-এ পড়তাম আমি, আর BCG টিকা এসেছিল, ইমিউনাইজেশন ছিল। তো ওই সময় একটা অপপ্রচার ছিল যে এই টিকাটা নিলে ছাত্ররা অসুস্থ হয়ে যাবে, অনেকে মারাও যেতে পারে, এরকম একটা অপপ্রচার চলছিল। তো কোনোভাবেই ছাত্রদেরকে রাজি করানো যাচ্ছিল না টিকা নেওয়াতে। তো উনি তখন বললেন, ঠিক আছে, আমার মেয়ে 8ম শ্রেণীতে পড়ে, প্রথমে আমার মেয়েকে আমি টিকা দেওয়াবো, তারপর অন্যান্য ছাত্ররা তোমরা টিকা দেবে। সেই মতো তিনি প্রথম ওনার মেয়েকেই টিকাটা দিয়েছিলেন। তারপর আর কোনো বাধা হয়নি, কোনো অপপ্রচারে কাজ দেয়নি। তো ওই দিন সম্পূর্ণ রামকৃষ্ণ বিদ্যাপীঠে টিকাকরণ হয়েছিল। রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রতি ওনার দৃষ্টি কখনোই আর উনি ফিরিয়ে নেননি। উনি আমাদের আহ্বানে প্রত্যেক সময়ই রামকৃষ্ণ বিদ্যাপীঠে এসেছেন, বহুবার এসেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। সমাজ আৰু সংস্কৃতিৰ ক্ষেত্ৰতো তেওঁ সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ কৰিছিল। তেওঁ বিশ্বাস কৰিছিল জাতি গঢ়িবলৈ হ'লে প্ৰথমে মানৱ সম্পদ গঢ়িব লাগিব। শৃংখলা, দায়বদ্ধতা, মূল্যবোধ এইবোৰেই আছিল তেওঁৰ আদৰ্শৰ মূল ভেটি। স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থ আমাদের অতি প্রিয় কবীন্দ্রদার সাথে আমার পরিচয় হয়েছিল 1963 ইংরেজিতে, যখন আমি 8ম মান শ্রেণীর ছাত্র ছিলাম। তিনি সঙ্গের শাখায় এসেছিলেন এবং আমরা তাকে যে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী, ব্যক্তিত্ব সম্পন্ন কার্যকর্তা ছিলেন, তখনই প্রথম দিন থেকেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। পরবর্তীকালে প্রবেশিকা পরীক্ষা পাশ করার পরে আমার উপরেও সঙ্গের শাখা মুখ্য শিক্ষকের দায়িত্ব আসে এবং এরপরে বহু দায়িত্ব অতিক্রম করে আমি পরবর্তীকালে 1995 খ্রিস্টাব্দে দক্ষিণ আসাম প্রদেশ কার্যবাহী হিসেবে দায়িত্ব নিই। এই দীর্ঘকালের মধ্যে আমি কবীন্দ্রদাকে যেভাবে দেখেছি, যে উনি যখন আমরা শাখায় এসেছি এবং দেখতাম, খবর পেতাম, পরবর্তীকালে নিজে কাজে থাকা অনুসারে উপলক্ষে বৈঠকেও দেখেছি, শুনেছি, তো সবসময় তিনি সঙ্গের কাজের জন্য আত্মনিবেদিত ছিলেন। সমর্পণ ভাব নিয়ে নিঃস্বার্থ বুদ্ধি সহকারে তন্মন ধনপূর্বক তিনি সঙ্গের কাজে মনোনিবেশ করেছিলেন। এবং তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, কাজেই সাইকেলে তিনি ঘুরে ঘুরে আর শিলচর থেকে ধলাই, নরসিংপুর, পালংঘাট, উদারবন, বড়খোলা, শালগঙ্গা, কাঠিগড়া ইত্যাদি স্থানে সঙ্গের কার্য বিস্তারের জন্য তিনি ভ্রমণ করেছিলেন। কাজে তার যে ব্যক্তিত্ব ছিল, সবাইকে আপন করে নেওয়ার, অত্যন্ত অমায়িক ব্যবহারের, চম্বক ব্যক্তিত্ব, ইংরেজিতে যাকে বলে ম্যাগনেটিক পার্সোনালিটি, আর এই যে সবাইকে আপন করে নেওয়ার মনোবৃত্তি, এর ফলে তিনি মানুষকে এত বেশিভাবে প্রভাবিত করেছিলেন। ওনার জীবনের শেষ পর্যায়ে সফল রাজনীতিবিদ হিসাবে কাজ করেছেন, কিন্তু উনি সমাজের কাজের প্রারম্ভ ওনার সঙ্গজীবন দিয়ে আরম্ভ হয়েছিল। 1950-এ ওনার সঙ্গ প্রারম্ভ হয় এবং সেই সময়ে আমাদের সবার জানা আছে যে সমাজের অবস্থা, পরিস্থিতি এবং সেই পর্যায়ে সঙ্গ স্থাপনার পরবর্তী সময়ে এখানে কাজের প্রারম্ভে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। এবং বস্তুত উনি এবং ওনার সহযোগী কয়েকজনের মাধ্যমেই এই সমস্ত উপত্যকায় সঙ্গ কার্যের বিস্তার বা সেই সময়ে যে বীজ বপনের কাজ সেটি হয়ে গিয়েছিল। পরবর্তী সময় 1980-তে উনি যখন সঙ্গের নির্দেশেই
রাজনীতিতে যোগদান করেন এবং এক সফল রাজনীতিবিদ হিসাবে ওনার জীবন সমাপ্ত হয়। উনি মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু এইসবের পিছনেও যেটা আমরা লক্ষ্য করি যে একজন ব্যক্তি যিনি সমাজের দিশা নির্দেশক হয়ে কাজ করেন, নেতার পর্যায়ে যাকে বলা যায়, সেই সব ব্যক্তির মধ্যে কবীন্দ্র পুরকায়স্থ একটু ব্যতিক্রমী এই কারণে যে উনি যখন যে কাজ করেছেন, সঙ্ঘের যখন কাজ করেছেন, তখনও উনি সঙ্ঘের বিস্তারের ব্যাপারে যে ভূমিকা নিয়েছেন, সফল ভূমিকা নিয়েছেন। পরবর্তী সময়ে রাজনীতির কাজে উনি সেই ধরনেরই একটা সফলভাবে, সক্রিয়ভাবে এবং সার্থক রূপায়ণে ওনার ভূমিকা ছিল একেবারে মনে রাখার মতো। কিন্তু কবীন্দ্র পুরকায়স্থের যে কর্মধারা, চিন্তাধারা, এই সমস্ত সমাজের কাছে এক বিশেষ অবদান রেখে গেছে এবং আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্মে যারা ওনার মতো কাজ করছেন, তারা কবীন্দ্র পুরকায়স্থকে যদি উদাহরণ হিসাবে গ্রহণ করেন, তাহলে সেটা অবশ্যই সমাজের জন্য এবং প্ৰতিজনৰ জন্য ভালো হবে। জনতাৰ বিশ্বাসেই তেওঁক সংসদলৈ লৈ গৈছিল। জনপ্ৰতিনিধি হিচাপে তেওঁ সদায় নিজৰ অঞ্চলৰ উন্নয়নক অগ্ৰাধিকাৰ দিছিল। Madam, perhaps this is a coincidence. Today is the World Women Day, and unfortunately, when World Women Day, everybody is thinking regarding the rights of the women. যোগাযোগ আৰু তথ্য প্ৰযুক্তিৰ ক্ষেত্ৰত তেওঁৰ উদ্যোগে নতুন দিশ মুকলি কৰিছিল। তেওঁৰ ৰাজনীতি আছিল মূল্যবোধ ভিত্তিক ৰাজনীতি। ক্ষমতাৰ বাবে নহয়, কেৱল সেৱাৰ বাবে আছিল এই ৰাজনীতি। সবচেয়ে বড় হলো একজন ট্রান্সপারেন্সি থাকা একজন রাজনীতিবিদ। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার রাজনীতির যেটা চিন্তাধারা ছিল যে আজকে সবাই বলছেন সবকে সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু তিনি তার অনেক আগেই সেটা চিন্তা করে সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছেন। এবং তার যে ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের কথা আমরা উপলব্ধি করতে পারি যে ভারত সরকার ইদানিংকালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। একটা সম্মানীয় পদ, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটা পদ, একটা পুরস্কার তাকে দেওয়া হয়েছে এবং সেটা তিনি পেয়েছেন তার কাজের মাধ্যমে, তার কাজের জন্য। তিনি একটা বলতে দ্বিধা নেই যে সমস্ত মানুষের একটা ভরসার স্থল ছিলেন তিনি। তার সংস্পর্শে গিয়েছি, তার স্নেহধন্য আমি, এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং যে তার সঙ্গে যখন বসে আলোচনা করতাম, এটা সমাজের জন্য কতখানি তিনি ভাবতেন সেটা তার সঙ্গে আলোচনা করলে বোঝা যেত। এবং এই উপত্যকার, বিশেষ করে এই উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নটা কীভাবে হবে, কীভাবে করা যাবে, সেটা তিনি চিন্তা করতেন। শুধু তার ডিপার্টমেন্ট নয়, টেলিকম ডিপার্টমেন্ট নয়, অন্যান্য ক্ষেত্রেও তিনি চেষ্টা করতেন যাতে বরাকের উন্নতি হয় এবং সেই স্বপ্ন তিনি দেখতেন। আমার মনে আছে যে দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে একটা বিশাল একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে যে দুজন ব্যক্তি সেই কনভেনশনে উপস্থিত ছিলেন, উনি হচ্ছেন একজন আমার পিতা কবীন্দ্র পুরকায়স্থ, একজন ছিলেন আমাদের করিমগঞ্জ জেলার হরিপদ দেব। অটল বিহারী বাজপেয়ীজি বাবাকে ডেকে উনি বলেন যে पुरकायस्थ जी, आपको आसाम या हमारा उत्तर पूर्व के राज्यों में संगठन आपको देखना है, आपको खड़ा करना है। এত মহান শিক্ষক উনি,
ওনাকে আমি 1960 ইংরাজিতে ক্লাস 9-এ পড়ার সময় উনি আমি নার্সিং স্কুলের শিলচর গভর্নমেন্ট স্কুল থেকে নার্সিং স্কুলে আমি মানে ট্রান্সফার নিয়ে গিয়েছিলাম, সেটা ব্যক্তিগত কারণে, এবং ওনাকে বাংলা টিচার হিসাবে পেয়েছিলাম। 10ম শ্রেণীতে যখন যাই 61-এ, তখন উনি আমার ক্লাস টিচার ছিলেন, বাংলার টিচার উনি স্কুলে আসতেন ধুতি আর শার্ট পরে, আর স্কুল ছুটি হওয়ার পর ওনাকে দেখতাম উনি খাকি প্যান্ট, কালো টুপি, পায়ে জুতো পরে উনি সাইকেলে কাছাড়ের বিভিন্ন জায়গাতে সংঘের মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার কার্যে উনি চলে যেতেন, বিভিন্ন জায়গাতে শাখা লাগাতেন। তো এইভাবে ওনার জীবন আমি দেখেছি। ওনাকে একজন আদর্শ শিক্ষক হিসাবে পেয়েছি। এই সংঘের স্বয়ংসেবক বলেই আমি জেলে গিয়েছিলাম। সেই সময় রাজনীতি করাটা একমাত্র আমাদের সমাজসেবার একটা অঙ্গ হিসাবে আমরা ধরে নিয়েছিলাম। তারপর ওনার সঙ্গে রাজনৈতিক জীবনে আমি সবসময় স্যার বলেছি। উনি আমার রাজনৈতিক গুরুও ছিলেন এবং একজন আদর্শবান ব্যক্তি ছিলেন। শিক্ষা আৰু বৌদ্ধিক বিকাশৰ ক্ষেত্ৰত তেওঁৰ চিন্তা গভীৰ আৰু সুদূৰ প্ৰসাৰী আছিল। তেওঁৰ চিন্তা আৰু আদৰ্শ আজিও নতুন প্ৰজন্মক অনুপ্ৰাণিত কৰে। দেশে তেওঁৰ অৱদানক স্বীকৃতি দিলে পদ্মশ্ৰী সন্মানেৰে। এই সন্মান কেৱল এটা বঁটা নহয়, ই এক জীৱন সাধনাৰ স্বীকৃতি। বৰাক উপত্যকাই গৌৰৱ অনুভৱ কৰে এইগৰাকী মহান ব্যক্তিক লৈ। माननीय कविंद्र पुरकायस्था जी के हम लोग संपर्क में आए और उनका हमें आशीर्वाद मिला। हमने उनको 21वें कॉन्वोकेशन में हमने उनको ऑनरिस कॉजा डिग्री से सम्मानित किया था। मैं सम्मानित उनको किया था, हम खुद सम्मानित हुए थे ऐसे व्यक्तित्व को सम्मानित करते हुए अपने कॉन्वोकेशन में। और वो उनका हर क्षेत्र में बहुत बड़ा योगदान था। वो खुद एक अच्छे शिक्षक थे और एक विद्यालय में प्रधानाचार्य भी रहे, और भारतीय राजनीति में उनका बहुत ही कंस्ट्रक्टिव रोल रहा। मुझे याद है जब मैं उनके पास ये रिक्वेस्ट करने पहुंचा था कि हम आपको ऑनरिस कॉजा देना चाहते हैं, तो उन्होंने कहा कि आपका कन्वोकेशन तो बाद में है, पता नहीं तब तक मैं रहूं कि ना रहूं। हमने कहा कि नहीं, आपको आना है और आप रहेंगे। उन्होंने कहा हाँ मैं आऊँगा कन्वोकेशन अटेंड करने। और मुझे खुशी है कि वो बहुत मानसिक रूप से बहुत ही स्ट्रॉन्ग थे। हमने उनको कष्ट नहीं दिया कि वो यहाँ आके डिग्री लें। हमने उनके घर में एक कार्यक्रम आयोजित किया। मुझे इस बात की खुशी है कि असम विश्वविद्यालय को ये अवसर मिला कि ऐसे व्यक्ति को हम सम्मानित कर सके और ऐसे व्यक्ति को कि उनके जो कार्यों को उजागर कर सके आम जनता के सामने। और अभी मुझे बहुत खुशी हुई जानकर कि उनको भारत सरकार ने भी पद्मश्री से सम्मानित किया है। वो वास्तव में एक भारतीय संस्कृति के एक बहुत बड़े व्यक्तित्व हैं। भारतीय संस्कृति को उन्होंने जाना, भारतीय वैल्यू सिस्टम के साथ उन्होंने समाज को आगे बढ़ाया। और एक इस प्रकार के मैं कहूँगा कि चरित्र थे जो कि राजनीति में ऐसे लोगों का आना बहुत सारे लोगों के लिए एक रोल मॉडल की तरह से होते हैं। और ये बहुत हमारे लिए असम विश्वविद्यालय के लिए बहुत ही गौरव का विषय है कि हम उनके साथ जुड़े थे, हमें ऐसे व्यक्ति का आशीर्वाद प्राप्त हुआ। সন্মান, পদ আৰু দায়িত্ব থাকিলেও তেওঁ আছিল সদায় সৰল। তেওঁ সদায় বিশ্বাস কৰিছিল মানুহে মোক স্মৰণ নকৰিলেও চলিব, কিন্তু মোৰ কামবোৰে মানুহক সদায় সহায় কৰক।
কবীন্দ্ৰ প্ৰকাশ ডাঙৰীয়াৰ লগত মোৰ সংঘৰ দিনৰ পৰা চিনাকি আছিলে আৰু আমি 1980 চনত যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰতিষ্ঠা হয় ফিৰোজশ্বাহ কোটলাত 6 এপ্ৰিলত এখন সভা হৈছিলে আৰু সেই সভাখনত অটল বিহাৰী বাজপেয়ীক সভাপতি হিচাপে নিৰ্বাচিত কৰা হৈছিল আৰু অসমৰ পৰা আমি 3জন ব্যক্তি গৈছিলোঁ কবীন্দ্ৰ প্ৰকাশ ডাঙৰীয়া আছিলে আৰু হৰিপদ দেৱ ডাঙৰীয়া আছিলে আৰু লগতে মই আছিলোঁ আৰু তাৰ পাছত কবীন্দ্ৰ প্ৰকাশক লক্ষেশ্বৰ গোহাঁইৰ লগত জইণ্ট কনভেনৰ কৰা হৈছিলে আৰু দলৰ যিটো নীৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নীৰ সেই নীৰটো তেখেতে কৰিছিলে আৰু বৰাক ভেলীৰ পৰা প্ৰথম ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সাংসদ হ'বলৈ তেখেতে সক্ষম হৈছিলে পাছত মন্ত্ৰী হৈছে এক দীৰ্ঘ জীৱন দেশ আৰু সমাজৰ কাৰণে তেওঁ উৎসৰ্গা কৰিছে যেমন আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবার জীবনে কেউ রাজনীতি করেনি কবীন্দ্র প্রকাশজি ডেকে আনলেন সংঘের মাঠে ডেকে আনলেন রাজনীতির ময়দানে তো ওই সময় থেকে লক্ষ্য করে আসছি এক প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী কবীন্দ্র প্রকাশজি যার আহ্বানে আজকের দিনে হাজার হাজার যুবা একটা সময় আমরাও যুবা ছিলাম হাজার হাজার যুবা এসছে ভারত মাতা কি জয় বলে ময়দানে নেমেছে আর আমরা ওই আহ্বান থেকেই ওনার আহ্বান থেকেই আমরাও ওনাকে সামনে রেখে আমরা রাজনীতি করছি করে যাব তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের পিতৃপুরুষ তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন ব্যক্তিগত জীবন বলেন বা রাজনৈতিক জীবন বলেন সুখ দুঃখ চড়াই উতরাই থাকে যখনই মনে কোনো যন্ত্রণা হয়েছে বা কোনো পরামর্শের প্রয়োজন হয়েছে ওনার কাছে এসেছি বড় সোজাভাবে শান্তির সন্ধান পেয়েছি কবীন্দ্ৰ পুৰকায়স্থ কেৱল এটা নাম নহয় ই এক আদৰ্শ ই এক শিক্ষাৰ দীপশিখা ই এক জনসেৱাৰ পথ প্ৰদৰ্শক এজন সৰল শিক্ষক এজন দায়বদ্ধ জনপ্ৰতিনিধি এজন মূল্যবোধৰ সৈনিক তেওঁৰ জীৱন আমাৰ বাবে এক আহ্বান আদৰ্শেৰে আগবঢ়া এক আহ্বান Thank you.